আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব ৩১শে ডিসেম্বর কি ঘোষণা আসছে বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে। 31 ডিসেম্বর নাও অর নেভার। শনিবার সন্ধ্যার পর থেকে হঠাৎই ফেসবুকে এমন স্ট্যাটাস ছড়িয়ে পড়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের অনেকেই এমন পোস্ট দেন। এরপর জানিয়ে দিব উচ্চ আদালতের বিচারক নিয়োগ বিধি সংস্কার খুবই গুরুত্বপূর্ণ, বললেন আইন উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের আইন বিচারক ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, উচ্চ আদালতে ভালো বিচারক নিয়োগ দিতে হবে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার বিধায় অবিলম্বে নিয়োগ বিধি সংস্কার করা প্রয়োজন। তিনি বলেন, বর্তমান নিয়োগ বিধি পদ্ধতি যথাযথভাবে কাজ করছে না। আদালতের মাধ্যমে নিপীড়ন নির্যাতনের ক্ষেত্রে বিগত সময়ে উচ্চ আদালতের বিচারক নিয়োগের বিধান সহায়তা করেছে। এদিকে দুবাইতে আরও ৮৫০ বাংলাদেশির সম্পদের সন্ধান। আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের নামে বেনামে অর্থ পাচারের ফিরিস্তি রূপকথার গল্পকে হার মানায়। পাচারকৃত অর্থ ফেরাতে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক সংস্থাগুলোর দ্বারস্থ হয়ে চলছে অভ্যন্তরীণ তদন্ত। এরপর জানিয়ে দিব ভেঙে পড়েছে পণ্য সরবরাহ ব্যবস্থা। গত সোমবার চাঁদপুরে মেঘনা নদীতে টাইটার জাহাজে ৭ শ্রমিক হত্যার বিচারক নিহত প্রত্যেকের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান ও নৌপথে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বৃহস্পতিবার দিনগত রাত ১২টা থেকে সারা দেশে কর্মবিরতি পালন করছেন লাইটারেজ নৌযান শ্রমিকরা, যা গতকাল শনিবারও অব্যাহত ছিল। এদিকে দেশের সাথে আমরা জামাতসহ ইসলামী দলগুলোর সাথে একান্ত, বললেন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, জামাতসহ অন্যান্য ইসলামী দলের নেতাদের সাথে আমাদের মতভেদ থাকতে পারে, তবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আমরা একান্ত। তিনি বলেন, এক্ষেত্রে আমরা কোনো আপোষ করব না। এবং সর্বশেষ জানিয়ে দিব অনুশোচনায় ভুগছেন জো বাইডেন। অনুশোচনায় ভুগছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে নির্বাচনে অংশ না নেওয়ায় তার এই অনুশোচনা। বাইডেন মনে করেছেন, নির্বাচনের অংশ নিলে জনগণ তাকেই বেছে নিত। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক মাস আগে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী পদ থেকে সরে দাঁড়ান সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিজের প্রার্থিতা প্রত্যাহার করে ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে কমলা হ্যারিস নাম ঘোষণা করেন তিনি। কিন্তু এবার এ সিদ্ধান্ত নিয়ে গভীর অনুশোচনা করছেন জো বাইডেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ৩১শে ডিসেম্বর কি ঘোষণা আসছে বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে। 31 ডিসেম্বর নাও অর নেভার। শনিবার সন্ধ্যার পর থেকে হঠাৎই ফেসবুকে এমন স্ট্যাটাস ছড়িয়ে পড়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের অনেকেই এমন পোস্ট দেন। একই ফেসবুকে এমন পোস্ট দিয়েছেন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদও। সেই পোস্টে তিনি লেখেন, প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন। এর ঠিক কিছু আগেই আরেক পোস্টে তিনি লেখেন, কমরেডস নাও অর নেভার, অর্থাৎ এখন না হলে কখনোই না। এরপরই সবার মাঝে প্রশ্ন উঠেছে, ৩১শে ডিসেম্বর আসলে কি হচ্ছে? এই প্রশ্নে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, জুলাই অভ্যুত্থানের অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ বাকি ছিল, যেটা ২০২৪ এর মধ্যে পূর্ণাঙ্গ করা হবে। আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা দিবে বৈষম্য বিরোধী ছাত্র
ছাত্র আন্দোলন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হচ্ছে, এমন একটি ঘোষণাপত্র তৈরি করা হচ্ছে যার মাধ্যমে একটি বৈষম্যহীন সমাজ গঠনের যে চেতনা সেটিকে বাস্তবায়ন করার কথাই ভাবা হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, জুলাইয়ের অভ্যুত্থান একটা ব্যতিক্রম ও ঐতিহাসিক ঘোষণা। আমাদের এই ঘোষণাপত্রে ব্যতিক্রম বেশ কিছু বিষয় থাকবে। এরই মধ্যে এই ঘোষণাপত্র প্রস্তুতের কাজ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেখানে বিভিন্ন রাজনৈতিক দল সহ গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সব পক্ষের সাথে আলোচনা করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কেন হঠাৎই তড়িঘড়ি করে এই ঘোষণাপত্রের প্রয়োজন পড়ল সেটি নিয়ে কথা হয় জুলাই আন্দোলনের নেতাদের সাথে। তারা জানাচ্ছে, গত 5 আগস্টের পর হঠাৎই একটা সরকার গঠন হয়। তখন যদি সরকার গঠন করা হতো তাহলে সরকার প্রশাসন সহ রাষ্ট্রের বিভিন্ন জায়গায় নানা সংকট তৈরি হতো না। যে কারণে এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বছরের শেষ দিন করা হলেও তা কার্যকর করা হবে গত 5 আগস্ট থেকে। উচ্চ আদালতের বিচারক নিয়োগ বিধি সংস্কার খুবই গুরুত্বপূর্ণ বললেন আইন উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, উচ্চ আদালতে ভালো বিচারক নিয়োগ দিতে হবে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার বিধায় অবিলম্বে নিয়োগ বিধি সংস্কার করা প্রয়োজন। তিনি বলেন, বর্তমান নিয়োগ বিধি পদ্ধতি যথাযথভাবে কাজ করছে না। আদালতের মাধ্যমে নিপীড়ন নির্যাতনের ক্ষেত্রে বিগত সময়ে উচ্চ আদালতের বিচারক নিয়োগের বিধান সহায়তা করেছে। শনিবার 28 ডিসেম্বর রাজধানীর কলেজ রোডের বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউশনের মিলনায়তনে উচ্চ আদালতে বিচারক নিয়োগ পদ্ধতি সংস্কার নিয়ে এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, দেশের সকল নাগরিকদের মৌলিক অধিকার সংক্রান্ত মামলায় উচ্চ আদালতের বিচারকরা শোনেন। অধিকাংশ ক্ষেত্রে তারা ফাইনাল অ্যাপিলেট কোর্ট হিসেবে কাজ করেন। নন ফান্ডামেন্টাল বিষয়ে জানতে চাইলে তারা ব্যাখ্যা দিতে পারেন। এমনকি নিম্ন আদালতের তদারকি ক্ষমতা তাদের। এই প্রতিষ্ঠানটা যদি নষ্ট করা হয় তাহলে বাংলাদেশে যে কোনো দমনাত্মক সরকার এসে সকল ধরনের মানবাধিকার দমন করার একটা অবাধ সুবিধা পেয়ে যাবে এবং ঠিক এই কাজটাই গত 15 বছরে করা হয়েছে। উচ্চ আদালত মানবাধিকার হরণ করা এবং মানুষকে নির্যাতন করার একটি হাতিয়ারের পরিণতি হয়েছিল। দিনের পর দিন বিচার ছাড়াই জেলে আটকে রাখতে আপিল বিভাগ জামিনের শুনানি পিছিয়েছে। তিনি বলেন, শুধুমাত্র উচ্চ আদালতে বিচারক নিয়োগের ক্ষেত্রে অনাচার হয় না, আপিল বিভাগে নিয়োগের ক্ষেত্রে অথবা প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কিংবা বেঞ্চ গঠনের ক্ষেত্রে অনাচার হয়। এটা আমরা আগে থেকেই দেখছি। প্রত্যেকটা বিষয়কে আমরা নিয়ে আসতে চেষ্টা করব। দুবাইয়ে আরও 850 বাংলাদেশি সম্পদের সন্ধান। আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের নামে বেনামে অর্থ পাচারের ফিরিস্তি রূপকথার গল্পকেও হার মানিয়েছে। পাচারকৃত অর্থ ফেরাতে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক সংস্থাগুলোর দ্বারস্থ হয়েছে। চলছে অভ্যন্তরীণ তদন্ত। দুবাইয়ে আরও 850 বাংলাদেশি তথ্য পাওয়া গেছে। টাস্কফোর্সের এক সদস্য নাম প্রকাশ না করার সত্ত্বে যুগান্তরকে বলেন, সাব রেজিস্ট্রি অফিসগুলোর সীমাবদ্ধতার কারণে অর্থ পাচারকারীদের সম্পত্তির তথ্য সংগ্রহ চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। দেশের বিভিন্ন স্থানে নামে বেনামে এরা সম্পদ গড়েছে। এদের সম্পদের তথ্য জানাতে নিবন্ধন অধিদপ্তরে চিঠি দিয়েও কাঙ্ক্ষিত সাড়া পাওয়া যাচ্ছে না। এমন অবস্থায় বেগতিক যে গাজীপুরে এক সন্দেহভাজনের সম্পত্তি থাকার সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়ার প্রেক্ষিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি থেকে সাব রেজিস্ট্রি অফিসে চিঠি পাঠানো হয়। সাব রেজিস্ট্রার অফিস থেকে শূন্য প্রতিবেদন পাঠানো হয়, অর্থাৎ গাজীপুরে ওই ব্যক্তি নামে কোনো সম্পত্তির তালিকা সাব রেজিস্ট্রার অফিসে নেই। পরবর্তী পুলিশ নিজস্ব লোকবল পাঠিয়ে বালামবই তল্লাশির মাধ্যমে ওই ব্যক্তির নামে থাকা 70টি সম্পত্তির সন্ধান পেয়েছে। তিনি আরো বলেন, সম্পদ পুনরুদ্ধারের আরেকটি জটিলতা হচ্ছে অর্থ পাচারকারীরা বেশিরভাগ সম্পদ বেনামে গড়েছেন। পর্যাপ্ত তথ্য থাকার পরও শুধু আইনি জটিলতার কারণে
সেই সব সম্পদ জব্দ করা যাচ্ছে না। সম্প্রতি প্রকাশিত অর্থনৈতিক শ্বেতপত্রে উঠে এসেছে আওয়ামী লীগের শাসনামলে ২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৫ বছরে দেশ থেকে $২৩৪ বিলিয়ন পাচার হয়েছে, স্থানীয় মুদ্রায় যা ২৮ লাখ কোটি টাকা। এই অর্থ গত ৫ বছরে দেশের জাতীয় বাজেটের চেয়ে বেশি। আলোচ্য সময়ে প্রতি বছর পাচার হয়েছে $১৬ বিলিয়ন বা ১,৮০,০০০ কোটি টাকা। ভেঙে পড়েছে পণ্য সরবরাহ ব্যবস্থা। গত সোমবার চাঁদপুরে মেঘনা নদীতে লাইটার জাহাজের ৭ শ্রমিক হত্যার বিচার, নিহত প্রত্যেকের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান ও নৌপথের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বৃহস্পতিবার দিনগত রাত ১২টা থেকে সারা দেশে কর্মবিরতি পালন করছেন নাইটারেস নৌযান শ্রমিকের, যা গতকাল শনিবারও অব্যাহত ছিল, যা রাতে প্রত্যাহার করা হয়। ৭ খুনের ঘটনার পরপরই প্রশাসনের কাছে ৪ দফা দাবিতে ৭২ ঘণ্টা সময়সীমা বেঁধে দিয়েছিলেন নৌযান শ্রমিক ফেডারেশন। নৌযান শ্রমিকদের কর্মবিরতিতে সারা দেশে নৌপথে লাইটার জাহাজ চলাচল বন্ধ হয়েছে, ফলে দেশের বিভিন্ন নদীবন্দরে নোঙর করা বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে পণ্য খালাস সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে প্রায় ভেঙে পড়েছে দেশের পণ্য সরবরাহ ব্যবস্থা। চট্টগ্রাম অফিস জাহাজ নৌযান শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত থাকায় গতকাল শনিবার দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে বড় জাহাজ থেকে ছোট জাহাজ বা লাইটারের ভেসেল সব ধরনের পণ্য খালাস বন্ধ ছিল। কর্ণফুলী নদীর ১৬টি ঘাটসহ দেশের অভ্যন্তরীণ নৌ রুটে পণ্য পরিবহন হয়নি। ভেঙে পড়েছে চট্টগ্রাম বন্দরের সঙ্গে সারা দেশের অত্যাবশ্যকীয় পণ্য পরিবহনের সাপ্লাই চেইন। এতে পণ্যমূল্যের উপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা ব্যক্ত করেছেন ব্যবসায়ী ও বন্দর স্টেক হোল্ডার সূত্রসমূহ। নৌযান ধর্মঘটের ফলে চট্টগ্রাম থেকে সমুদ্রপথে আসা খাদ্যপণ্য শিল্পের কাঁচামাল সহ জরুরি পণ্যের সাপ্লাই চেইন গত ২ দিনের সম্পূর্ণ অচল অবস্থার মুখে পড়েছে। এর ফলে স্থবির হয়ে পড়েছে নৌবন্দর থেকে সড়ক পণ্যের পণ্য পরিবহন। শত শত ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান সদরঘাট, বাংলাবাজার ঘাট সহ নানা স্থানে ২ দিন ধরে অলস সময় কাটাচ্ছে।